ভয়াবহ বন্যায় ডুবে গেছে পাকিস্তান। পাহাড়ি এলাকা থেকে শুরু করে শহরের অলিগলি পর্যন্ত ভয়ঙ্কর জলপ্রবাহ, ঘরবাড়ি ধসে পড়া আর বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা যেন দেশটির প্রতিদিনের রুটিন। লাগাতার বৃষ্টি ও মৌসুমি বর্ষায় এমন ঘটলেও এর জন্য দায়ী শাসকদের ব্যর্থতা ও ইচ্ছাকৃত উদাসীনতা। বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি পাকিস্তান, অথচ ২০২২ সালের ভয়াবহ বন্যার পরেও কার্যকর কোনো সংস্কার করেনি সরকার। বন্যার পানিতে প্রতি বছর শত শত জনপদ ভেসে যাচ্ছে, কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে কেবল প্রতিরক্ষা খাতেই বাজেট বাড়িয়ে চলেছে ইসলামাবাদ। দুর্যোগ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জনগণের জীবনের থেকেও কি বেশি গুরুত্বপূর্ণ ক্ষমতাসীনদের উচ্চাকাঙ্ক্ষা? মানুষ না বাঁচলে কি হবে সামরিক শক্তি দিয়ে? চলমান বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশ। যেখানে বড় বড় নগর আর জনবহুল গ্রাম রয়েছে, সেখানেই ঘটছে সবচেয়ে বেশি বিপর্যয়। জাতিসংঘের তথ্য অনুসারে দেশটিতে শহরের অর্ধেক মানুষ বসবাস করে অস্থায়ী বাড়িঘরে। দুর্যোগের সময় মৃত্যু ফাঁদে পরিণত হয় এসব বসতি। লাহোরের মতো মেগা সিটিতেও বর্ষায় বিদ্যুৎহীন হয়ে পড়ে অসংখ্য এলাকা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে যত মানুষ মারা গেছে বন্যায়, তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ঘরবাড়ি ধসে পড়া, আকস্মিক বন্যা ও পানিতে ডুবে। স্যাটেলাইট নজরদারি ও আগাম সতর্কতা দেয়া সত্ত্বেও ঠেকানো যায়নি এসব দুর্ঘটনা। পাকিস্তানে ২০২২ সালের বন্যায় মারা যায় ১৭০০ মানুষ, ঘরবাড়ি হারায় ৩ কোটির বেশি। মোট ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ছাড়িয়েছে $৩০ বিলিয়ন ঘর। দেশটিতে বন্যা সংক্রান্ত বিপর্যয়ের পেছনে বড় একটি কারণ ভারতের পানি সন্ত্রাস। সিন্ধু নদীর উজানে একতরফাভাবে বাঁধ নির্মাণ চালু রেখেছে নয়াদিল্লি। এসব বাঁধের পানি প্রবাহ ভারতের নিয়ন্ত্রণে থাকায় কখনো অতিরিক্ত পানি ছেড়ে হঠাৎ বন্যা সৃষ্টি, কখনো পানি আটকে শুকিয়ে দেওয়া। পানির এমন অনিয়মিত প্রবাহ ধ্বংস করছে পাকিস্তানের কৃষি, জনজীবন ও অবকাঠামো। এত কিছুর পরেও কার্যকর কোনো দুর্যোগ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি পাকিস্তান সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব ভয়ঙ্কর রূপ নিচ্ছে পাকিস্তানের উত্তরের অঞ্চল গিলগিট বালতিস্তানে। স্থানীয় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাওয়ায় গলতে শুরু করেছে হাজার হাজার হিমবাহ। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রা বাড়িয়েছে গ্লেসিয়ার লেক আউটব্রাস্ট ফ্লাডের আশঙ্কা, অথচ সেই ঝুঁকি মোকাবেলায় নেই কার্যকর পরিকল্পনা বা প্রযুক্তি। পরিবেশবিদরা মনে করেন, ধারাবাহিক দুর্যোগের জন্য শুধুমাত্র আবহাওয়া দায়ী নয়। নদীর তীরে অবৈধ বাড়ি নির্মাণ, দুর্বল নির্মাণ পদ্ধতি, অনিয়ন্ত্রিত শহরায়ন আর রাজনৈতিক সদিচ্ছার অভাব, এসব কারণেই ক্রমেই প্রাণঘাতী হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। পাকিস্তানের পরিবেশগত দুর্যোগে ভারতের সহযোগিতা নিশ্চিত করা গেলে অনেকাংশে কমানো যেত ক্ষয়ক্ষতির মাত্রা, কিন্তু কাশ্মীর ও সীমান্ত রাজনীতির কারণে পাক ভারত সম্পর্ক এতটাই তলানিতে যে কোনো যৌথ দুর্যোগ ব্যবস্থা বা তথ্য বিনিময় প্রক্রিয়া কাজে আসে না। ২০২৩ সালে $১০ বিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছিল পাকিস্তান, কিন্তু আন্তর্জাতিক মহলের গড়িমসিতে এখন পর্যন্ত মাত্র $২.৮ বিলিয়ন পেয়েছে দেশটি। সামরিক খাতে ক্রমেই বাড়ছে বাজেট, কিন্তু বন্যা মোকাবেলায় শাসকদের চরম উদাসীনতার জেরে আগামীতে নিজেই নিজের শত্রু হয়ে উঠবে পাকিস্তান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালাচ্ছিল, তখন নীরব অবস্থান নিয়েছিল তেহরানের সবচেয়ে প্রভাবশালী দুই মিত্র চীন ও রাশিয়া। চীনের তিয়ানজিন শহরে সাম্প্রতিক এক বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দেন, আঞ্চলিক জোটগুলোর উচিত ছিল যৌথভাবে মার্কিন আগ্রাসনের জবাব দেয়া। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা আক্রান্ত হওয়ার ঘটনায় পাল্টা জবাব দেবে পুরনো মিত্ররা। তেহরান এমন আশা করলেও বাস্তবে সেরকম কিছু ঘটেনি। এর ফলে চীন রাশিয়ার সঙ্গে ইরানের বন্ধুত্বের গভীরতা নিয়ে দেখা দিয়েছে নানা রকম সন্দেহ। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক রাজনীতিতে তেহরান কি পাবে মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলমান থাকলেও ইরানের পক্ষ নিয়ে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি চীন, বরং কৌশলে নিষ্ক্রিয় অবস্থান বজায় রেখেছে দেশটি। সাম্প্রতিক ব্রিক্স সম্মেলনেও ইরানের বিরুদ্ধে হামলার ঘটনায় শুধু উদ্বেগ জানানো হয়েছে, কোনোভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে দায়ী করা হয়নি। ওয়াশিংটন ও তেল আবিবের নামও বলা হয়নি কোথাও। যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলেছে চীন, তবে কার্যত ইরানকে রক্ষা করতে এগিয়ে আসেনি বেইজিং। বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের মতে এর মধ্য দিয়ে চীন স্পষ্ট করে দিচ্ছে অন্যের সংঘাতে নিজেকে জড়াতে চায় না দেশটি।
চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক অনেকাংশে অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ। ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল কেনে চীন। এই ব্যবসার মাধ্যমে 2024 সালে প্রায় $40 বিলিয়ন মুনাফা অর্জন করেছে তেহরান। পারস্পরিক বাণিজ্য চলমান থাকলেও চীন ইরানের মাঝে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই। এমনকি রাশিয়াকেও সরাসরি বড় অস্ত্র দেয়নি চীন, বরং জ্বালানি কিনে ও রিনিউয়েবল এনার্জি দিয়ে মস্কোর সামরিক শক্তি বজায় রাখতে সাহায্য করেছে দেশটি। একইভাবে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পণ্য সরবরাহ করলেও দেয়নি উল্লেখযোগ্য কোনো অস্ত্রের চালান। ইসরায়েল ও ইরানের সর্বশেষ সংঘাত একথা পরিষ্কার করে দিয়েছে, চীন ও রাশিয়া ইরানের মিত্র হলেও নিজেদের স্বার্থকেই বড় করে দেখছে দেশ দুটো। বিশ্লেষকরা বলছেন, ইরান যতই চীনের দিকে ঝুঁকুক, বেইজিংয়ের মূল চাহিদা হল মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা। চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বাস্তবিক অর্থে কোনো সামরিক জোট নেই। পশ্চিমা বিরোধী অসন্তোষের দিক থেকে তাদের মধ্যে মিল থাকলেও এর উপর ভিত্তি করে শক্তিশালী কোনো জোট তৈরি সম্ভব না। ফলে আগামীতে ইরানের পেছনে দাঁড়িয়ে যুদ্ধে লড়বে চীন ও রাশিয়া, এমনটা ভাবার সুযোগ প্রায় নেই বললেই চলে। মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব বিস্তারের বদলে যুক্তরাষ্ট্রের মোরলীপনার ফিরিস্তি তুলে ধরে নিজের ভাবমূর্তি গড়তে চাইছে চীন, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও দখলদারির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কথা বলছে বেইজিং, তবে সরাসরি ইরানের পক্ষে সক্রিয় অবস্থানে আগ্রহী নয় দেশটি। অন্যদিকে ইউক্রেনে যুদ্ধরত থাকায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল জড়িত এমন কোনো সংঘাতে সরাসরি জড়াতে চায় না রাশিয়া। সব দিক বিবেচনায় বিশেষজ্ঞদের আশঙ্কা, পশ্চিমাদের বিরুদ্ধে আগামীতে ইরানকে একাই লড়তে হবে নিজের লড়াই। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেবে ইরান। সংঘাত না চাইলেও তেল আবিব যদি আগ বাড়িয়ে হামলা চালায়, নিজেকে রক্ষার অধিকার আছে তেহরানের। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ কোনো সাধারণ সংঘর্ষ ছিল না, এটি ছিল ইরানের উপর চাপিয়ে দেয়া একটি সামরিক আগ্রাসন। প্রভাবশালী ইরানি নেতার এমন মন্তব্যের জেরে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির বার্তাইকে দিচ্ছে তেহরান। এটা কোনো সাধারণ সংঘর্ষ নয়, বরং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সরাসরি আগ্রাসন। কোনো উস্কানি ছাড়াই ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা। আত্মরক্ষা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আমাদের দেশকে আমরা রক্ষা করেছি। চলমান যুদ্ধবিরতি অবশ্যই ভঙ্গুর, কারণটাও পরিষ্কার। ইসরায়েলের শাসক গোষ্ঠীর ইতিহাসই এমন। আমরা অত্যন্ত সতর্ক আছি। যুদ্ধবিরতি ভেঙে পড়ুক সেটা আমাদের প্রত্যাশা নয়। আমরা শুরু থেকেই যুদ্ধ চাইনি, তবে প্রস্তুত ছিলাম। লড়াই চাই না ঠিকই, কিন্তু আবারও বলছি, আমরা পুরোপুরি প্রস্তুত। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের ভয়াবহ যুদ্ধের 1 মাস পেরিয়ে গেছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে নিজেদের জীবন গুছিয়ে নেয়ার চেষ্টা করছে তেহরানের বাসিন্দারা। সরকারি হিসাব অনুসারে এবারের সংঘর্ষে 935 জন ইরানি নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। এমন ক্ষয়ক্ষতির জন্য দেশটির প্রতিরক্ষা বিভাগের গাফলতিকে দায়ী করেন অনেকে। প্রতিরক্ষা বিভাগের প্রধানকে বিচারের মুখোমুখি করা উচিত। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কেন এত বছরেও কোনো শেল্টার বানানো হয়নি? কেন আমাদের কোনো সতর্কতা ব্যবস্থা নেই? 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ও তো সাইরেন সিস্টেম ছিল, তাহলে এবারের যুদ্ধে সেই অ্যালার্ম কেন বাজেনি? সংঘাত চলাকালে কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেনি বলে দাবি করে আসছে ইসরায়েল, কিন্তু দেশটির এমন দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেন অনেক ইরানি। কান্নায় ভেঙে পড়ে সে কথাই জানালেন তেহরানের এক বাসিন্দা। ইসরায়েল বলে ওরা নাকি বেসামরিক লোকজনকে টার্গেট করেনি, কিন্তু আমরাই তো বেসামরিক মানুষ। এই বিল্ডিং তো আবাসিক এলাকা। আমি ওদের অভিশাপ দেই। আমার বন্ধুরা তাদের সন্তান হারিয়েছে। শুধু এই বিল্ডিংয়েই 22 জন শিশু শহীদ হয়েছে। পুরো দুনিয়াকে বলো, শিশু হত্যাকারী এক নির্মম খুনি হলো ইসরায়েল। পুরো পৃথিবীকে জানাও, এখানে কত সুন্দর ফুলের মতো শিশুরা ছিল। আজ তারা কেউই বেঁচে নেই, সবাই শহীদ হয়ে গেছে।
ইরানের পারমাণবিক স্থাপনা সহ শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্যবস্তু বানিয়ে গত 13ই জুন বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা ছিল 1980 এর দশকে ইরাক ইরান যুদ্ধের পর ইসলামী প্রজাতন্ত্রটির উপর সবচেয়ে ভয়ঙ্কর বিদেশি আঘাত। পাল্টা জবাবে ইসরায়েলের সামরিক ঘাঁটি, অবকাঠামো ও শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর 22 জুন সরাসরি যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। 24 জুন থেকে যুদ্ধবিরতি জারি থাকলেও কতদিন টিকবে ভঙ্গুর এই সিজ ফায়ার, সেটা নিয়ে রয়েছে গভীর সংশয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সন্তানের খোঁজে পাগলপ্রায় বাবা বারবার ছুটে যেতে চাচ্ছিলেন দুর্ঘটনাস্থলের দিকে। আরেকদিকে কলিজার টুকরো সন্তানের জন্য মায়ের তীব্র আহাজারি। চঞ্চল নিষ্পাপ এত শিশুর হঠাৎ থেমে যাওয়ায় হতবাক, নির্বাক, স্তম্ভিত গোটা বাংলাদেশ। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে পুড়ে শিশু কিশোর সহ এত শিক্ষার্থীর এমন বিভৎস মৃত্যু আর আহতের ঘটনা যে এর আগে কখনো দেখেনি বাংলাদেশ। কখনো দেখেনি জ্বলে পুড়ে যাওয়া শরীর নিয়ে শিশু কিশোরদের ছোটাছুটি, তাদের নিষ্প্রাণ দেহ। শুধু বাংলাদেশ নয়, এমন ভয়াবহতা কাঁদিয়েছে, নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। তাই তো দুর্ঘটনাস্থলের এমন সব চিত্র ও হাসপাতালের নানা ছবি ধারণ করে প্রচার করছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিশ্বের বড় বড় প্রায় সব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে এসেছে ঢাকার স্কুলে ভয়াবহ বিমান বিধ্বস্তের খবরটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রধান শিরোনাম হয়েছে বাংলাদেশের স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যুর খবর। তারা জানিয়েছে হতাহতদের বয়স 4 থেকে 18 বছর। ঢাকার স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যু। আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রথম পাতায় দ্বিতীয় শিরোনাম ছিল এটি। তারা বলছে ক্লাস চলার সময় স্কুল ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়। বাংলাদেশের ইতিহাসে এটি ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা বলে উল্লেখ করেছে তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রথম পাতাতেও গুরুত্বের সাথে এসেছে খবরটি। তারাও ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন। রয়টার্সের ওয়েবসাইটেও শিরোনাম ছিল একই। তারাও গুরুত্বের সাথে প্রচার করেছে বাংলাদেশে বিমান দুর্ঘটনা আর হতাহতের খবর। বাংলাদেশের বিমান দুর্ঘটনা কে চালাচ্ছিল? এয়ারফোর্স F-7 এয়ারক্রাফট, এই শিরোনাম করেছে ভারতের সংবাদ মাধ্যম উইয়ন। পাইলট তৌকির ইসলাম সাগরের পরিচয় তুলে ধরে ঘটনার বিবরণ দিয়েছে তারা। এছাড়া ডয়েচে ভেলে, এনডিটিভি সহ অনেক সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে এসেছে বিমান দুর্ঘটনার খবরটি। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুদ্ধবিমান হোক বা যাত্রীবাহী, দুর্ঘটনার পর প্রাণহানির মতো অপূরণীয় ক্ষতির শোক কিছুটা সামলে ওঠার পরই শুরু হয় অঘটনের কারণ খোঁজার তোড়জোড়। দুর্ঘটনার দোষ চাপানোর প্রবণতা আর গুঞ্জন গুজবের ডালপালা বিস্তারের পথ বন্ধ করতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে ভূমিকা রাখে বিমানের বিশেষ এক যন্ত্র, যা ব্ল্যাক বক্স নামে পরিচিত। বাংলাদেশ, ভারত ছাড়াও গত কয়েক মাসে দেশে দেশে বিমান দুর্ঘটনার পর আবার আলোচনায় বিমানের বিশেষ এই যন্ত্রটি। কি এই ব্ল্যাক বক্স? কেন বিমান দুর্ঘটনার পর সামর্থ্যের সবটুকু দিয়ে এটি উদ্ধারের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েন তদন্তকারীরা? বিমানের ব্ল্যাক বক্স নিয়ে যখন আমরা কথা বলি তখন বহু বচনে বক্সেস বলে থাকি, কারণ এগুলো দুটি আলাদা যন্ত্রের সমন্বিত রূপ। এর একটি ফ্লাইট ডাটা রেকর্ডার, যা কম্পিউটারে দেয়া ইনপুট আর পাইলটের তাৎক্ষণিক নির্দেশনা রেকর্ড করে। এতে রয়েছে বিমানের গতিপথ, আচরণ আর গতি বিষয়ক তথ্য। আর অন্যটি হচ্ছে ককপিটের ভয়েস রেকর্ডার, যা পাইলটের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কথাবার্তা রেকর্ড করে। নামে ব্ল্যাক বক্স হলেও এর রং কিন্তু কালো নয়। প্রতিফলক ফিতা বা রিফ্লেকটিভ টেপ এর গায়ে জড়ানো থাকে, যা আলোতে জ্বলজ্বল করে প্রতিফলিত হয়। দুর্ঘটনার পর সহজে খুঁজে পাওয়ার জন্যই এমন ব্যবস্থা। আর ব্ল্যাক বক্সের সাথে বক্সেরও কোনো সম্পর্ক নেই। এর কাঠামোতে একটি সিলিন্ডার সবচেয়ে বেশি চোখে পড়ে, যেখানে থাকে মেমোরি ইউনিট। সিলিন্ডারের পাশের কাঠামোতে থাকে ব্যাটারি। এত বছর ধরে এগুলোকে ব্ল্যাক বক্স বলা হচ্ছে কেন জানি না। এগুলো উজ্জ্বল কমলা রঙের, কারণ কালো বাক্সগুলো আসলে কালো হলে সেগুলো খুঁজে বের করা খুবই কঠিন। ব্ল্যাক বক্সে ফ্লাইটের যাবতীয় তথ্য এবং ককপিটে থাকা পাইলট,
কো পাইলট আর অন্যদের কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়। ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর ও ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর এই দুটি ব্ল্যাক বক্স থাকে বিমানের পেছনে। পাইলটদের হেডসেট ও ককপিটের মাঝামাঝি স্থানে থাকে প্রায় 4টি মাইক্রোফোন, যা কথোপকথনের রেকর্ড ব্ল্যাক বক্সে জমা করে। এতে কোনো দুর্ঘটনার পর ব্ল্যাক বক্সের বিভিন্ন তথ্য থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি জানা যায়। এভাবে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের মাধ্যমে ওই ধরনের বিপর্যয় এড়ানোর কৌশল বের করা আর সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। প্রায় 25 ঘন্টা ধরে কথোপকথন সহ বিভিন্ন ধরনের কারিগরি তথ্য রেকর্ড করতে পারে এটি। ব্ল্যাক বক্স বিদ্যুৎ ছাড়া 30 দিন কাজ করতে পারে। এটি কোথাও হারিয়ে গেলে প্রায় 30 দিন ধরে ভাইব্রেশনের সঙ্গে জোরে আওয়াজ করে। ব্ল্যাক বক্স সমুদ্রপৃষ্ঠের 14,000 ফুট গভীর থেকে তরঙ্গ নির্গত করতে পারে। এতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে এই তরঙ্গ শনাক্ত করা যায়। প্রতিটি দুর্ঘটনা বা ঘটনার জন্য ব্ল্যাক বক্সের সাহায্য নিতে হয়। এটা এতটাই সহজ যে এটি ককপিটে কি ঘটেছিল, ফ্লাইট কন্ট্রোল ইনপুট আর ডেটা এন্ট্রি ইনপুটের ক্ষেত্রে কি করা হয়েছিল সে সম্পর্কে সবচেয়ে সঠিক তথ্য দেয়। তাই যে কোনো দুর্ঘটনার তথ্য অতীতে গিয়ে দেখার জন্য ব্ল্যাক বক্সের প্রয়োজন হয়। রাইট ব্রাদার্স প্রথমে বিমানের পাখার ঘূর্ণন সম্পর্কিত রেকর্ড রাখার ব্যবস্থা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উন্নত ব্ল্যাক বক্সের প্রচলন হয়। যন্ত্রটি সুরক্ষিত রাখতে সাধারণত বিমানের পেছনের দিকে রাখা হয়, যা টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি। টাইটানিয়ামের বাক্সে আবদ্ধ থাকে। এজন্য ব্ল্যাক বক্স আগুন, পানি, চাপ, তাপ বা আঘাতে সহজে নষ্ট হয় না। বক্সটি 1 ঘন্টার জন্য প্রায় 11,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 10 ঘন্টার জন্য 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। তাই দুর্ঘটনায় বিমান ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে, আগুনে পুড়লে, পানিতে ডুবে গেলেও ব্ল্যাক বক্স থাকে অক্ষত। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 3 দশক ধরে অপরাধ বোধে ভোগার পর অবশেষে ভারতের ইতিহাসে নৃশংসতম ধর্ষণ ও হত্যাযজ্ঞের উন্মোচন করেছেন দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি। 2 দশক ভারতের কর্ণাটক রাজ্যের প্রাচীন মন্দির ধর্মস্থলের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন 48 বছর বয়সী ওই ব্যক্তি। সেই সময় মন্দির কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টরা তাকে শত শত লাশ পুঁতে ফেলতে বাধ্য করে। সেসব মরদেহের বড় একটি অংশই ছিল নারী ও কিশোরী, যাদের ধর্ষণের পর হত্যা করা হয়। আল জাজিরার বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 12 বছর আত্মগোপনে থাকার পর জুলাইয়ের শুরুতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ধর্মস্থল মন্দিরের সাবেক ওই পরিচ্ছন্নতা কর্মী। পরে বিস্তারিত জবানবন্দি দেন তিনি। স্পর্শকাতর ঘটনার সাক্ষী হিসেবে তার পরিচয় গোপন রাখা হয়েছে। জবানবন্দিতে তিনি জানান, হত্যার হুমকি দিয়ে তাকে শত শত মরদেহ পুঁতে ফেলতে বাধ্য করা হয়। কথা না শুনলে তাকে ও তার পরিবারের সদস্যদের কুচি কুচি করে কেটে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়। 1995 থেকে 2014 পর্যন্ত ধর্মস্থল মন্দিরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন ওই ব্যক্তি। সেই সময়ের মধ্যে 5 শতাধিক মরদেহ পুঁতে ফেলতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি। যারা হত্যার শিকার হয়েছেন তাদের মধ্যে নারী ও কিশোরী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ছিল বলে জানিয়েছেন তিনি। তার জবানবন্দি অনুসারে মন্দির চত্বর ও তার আশপাশের এলাকায় একাধিক গণকবর রয়েছে। এখন পুঁতে ফেলা সেসব মরদেহ উত্তোলনে সহায়তা করতে চান তিনি। এরই মাঝে 2-1টি কঙ্কাল উত্তোলন করে আদালতে নমুনাও জমা দেয়া হয়েছে। হত্যাকাণ্ড সংশ্লিষ্টদের নির্দেশে কাউকে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। এসব ভয়াবহ অভিযোগের তদন্ত করতে এরই মাঝে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে কর্ণাটক সরকার। ওই রাজসাক্ষী জানান, 1995 সালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি মন্দির সংলগ্ন নদীর ধারে অনেক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের মাঝে অনেকগুলোই ছিল অর্ধনগ্ন। অনেক মরদেহে ছিল যৌন নিপীড়নের স্পষ্ট চিহ্ন। কারো কারো গলায় শ্বাসরোধের দাগও স্পষ্ট ছিল। সেসব মরদেহ মাটিতে পুঁতে রাখতে হতো তাকে। এভাবেই চলছিল। 2014 সালের দিকে তার আত্মীয় স্বজনের মধ্যেই এক কিশোরীর ওপর যৌন নিপীড়ন চালায় মন্দির কর্তৃপক্ষের একজন।
মানসিকভাবে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে সে সময়ই পরিবারসহ ধর্মস্থল থেকে পালিয়ে যান, আত্মগোপন করেন পার্শ্ববর্তী রাজ্যে। সেখানেও যে কোনো সময় মন্দির কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে। এই আতঙ্কে একের পর এক শহর বদলাতে থাকেন ওই ব্যক্তি। এরপরও অপরাধবোধ কুরে কুরে খাচ্ছিল তাকে। অবশেষে চলতি বছরের জুলাইয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জবানবন্দি দিলেন। তার জবানবন্দিতে পূর্বে আলোচিত বেশ কিছু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ব্যাপারে নানান তথ্য জানা গেছে। পুলিশি নথি বলছে ১৯৮০-র দশক থেকেই নানা সময় ধর্মস্থল মন্দির ঘিরে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠছে। কিছু কিছু ঘটনায় আন্দোলন ও বিক্ষোভও দানা বাঁধে, তবে পরবর্তী সময়ে ক্ষমতাশীলদের চাপে সেগুলো স্তিমিত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই প্রভাবশালী হেগগাডে পরিবারের নিয়ন্ত্রণে ৮০০ বছরের প্রাচীন ধর্মস্থল মন্দির। ১৯৬৮ সাল থেকে এর ২১তম ধর্মাধিকারী হিসেবে দায়িত্বে আছেন বীরেন্দ্র হেগগাডে। তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ প্রাপ্ত ও বর্তমানে বিজেপির রাজ্যসভার সদস্য। ২০১২ সালে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে তদন্তের আওতায় আসে হেগগাডে পরিবার। ভুক্তভোগীর পরিবারের দাবি ছিল ধর্ষণ ও হত্যায় মন্দির সংশ্লিষ্ট লোকজন দায়ী। ওই তদন্তের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি। তবে এ যাত্রায় মন্দিরের সাবেক পরিচ্ছন্নতা কর্মীর চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তাতে উত্থাপিত অভিযোগগুলোর ন্যায়সঙ্গত ও স্বচ্ছ তদন্তের প্রতি সমর্থন জানানো হয়েছে। ধর্মস্থল ও তার আশপাশের অঞ্চলের অনেক ধর্ষণ, হত্যা ও গুমের ঘটনার রহস্য আজও অমীমাংসিত। এবারে সেসবের প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। ইজল জোবায়ের, বাংলা ভিশন। গত মাসে ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় চরমে পৌঁছায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা। সে ঘটনার রেশ না কাটতেই এবার মার্কিন যুদ্ধজাহাজকে প্রতিহত করল ইরান। মার্কিন সামরিক বাহিনীর একটি রণতরীকে বাধা দিয়ে সতর্কতা সংকেত জারি করে এবং শেষ পর্যন্ত জাহাজটিকে তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণ দিকে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টার। ২৩ জুলাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতি অনুসারে ওমান সাগরে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড যুদ্ধজাহাজটি ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমার কাছাকাছি চলে আসে, যার ফলে ইরানি নৌবাহিনীর ৩য় নৌ অঞ্চল থেকে একটি দ্রুত প্রতিক্রিয়াশীল হেলিকপ্টার মোতায়েন করা হয়। হেলিকপ্টারটি ওই ডেস্ট্রয়ারের ওপর দিয়ে উড়তে থাকে এবং ইরানের নজরদারির আওতায় থাকা জলসীমা থেকে দূরে থাকার জন্য একটি স্পষ্ট রেডিও সতর্কতা জারি করে। পরবর্তীতে ইউএসএস ফিটজেরাল্ডের ক্রুরাও হুমকি দেয় যে হেলিকপ্টারটি যদি কাছাকাছি থাকে তবে তারা এটির সাথে সংঘর্ষে লিপ্ত হবে। এরপর ইরানের সেনাবাহিনী হেলিকপ্টারটিকে সম্পূর্ণ বিমান প্রতিরক্ষা সুরক্ষার অধীনে ঘোষণা করে এবং মার্কিন ডেস্ট্রয়ারকে তার পথ পরিবর্তন করার নির্দেশ দেয়। বিবৃতি অনুসারে ওই নির্দেশনার পর ইউএসএস ফিটজেরাল্ড বিতর্কিত এলাকা থেকে দক্ষিণ দিকে চলে যেতে বাধ্য হয়। তবে ইরানের সামরিক বাহিনীর এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন নৌবাহিনী। ইরান এর আগেও একাধিকবার মার্কিন নৌবাহিনীর সঙ্গে শো অফ ফোর্স বা শক্তি পরীক্ষামূলক ঘটনা ঘটিয়েছে। ২০১৬ সালে ২টি মার্কিন নৌকা ইরানের জলসীমায় প্রবেশ করায় ১০ জন মার্কিন নৌসেনাকে আটক করে আইআরজিসি। পরের বছর পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ইউএসএস মাহানকে বিপজ্জনকভাবে ধাওয়া করে ইরানের ছোট দ্রুতগতির নৌকা। সে সময় মার্কিন যুদ্ধজাহাজ থেকে গুলি ছোড়ার ঘটনাও ঘটে। ২০২৩ সালে হরমুজ প্রণালী অতিক্রমের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি সাবমেরিনকে পানির উপরে উঠে আসতে বাধ্য করার দাবি করেছিল তেহরান। ওমান সাগরের উত্তরাঞ্চল ও মাঝখানের এলাকা নিয়মিত সামরিক নজরদারির আওতায় রাখে ইরান। ইরান এখানে নিয়মিত ড্রোন, হেলিকপ্টার ও নৌকা দিয়ে নজরদারি চালায়। এছাড়া পারস্য উপসাগর ও আরব সাগর আন্তর্জাতিক জলপথ হলেও সেখানে টহল চালায় ইরান। এসব এলাকায় মার্কিন ড্রোন, সাবমেরিন বা যুদ্ধজাহাজ এলে ইরান তথ্য চুরি, গুপ্তচর বৃত্তি ও আক্রমণের আশঙ্কায় থাকে। ফলে কৌশলগত কারণে মার্কিন জাহাজের উপস্থিতিকে ইরান নিজেদের প্রভাব খর্ব হওয়া মনে করে।
অন্যদিকে ইরান ও ওমানের মাঝে অবস্থিত সরু জলপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20%-এরও বেশি তেল রপ্তানি হয়। শেভরন, এক্সন মোবিলের মতো মার্কিন কোম্পানির জাহাজ এই পথেই চলাচল করে। ফলে ঝামেলা হবে জেনেও তেল রুট নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠিয়ে নেভিগেশনের স্বাধীনতা বজায় রাখতে চায়। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত সবাই মার্কিন মিত্র। মিত্রদের সুরক্ষা নিশ্চিতে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখে মার্কিনিরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।